হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয় শিক্ষক কিশোর স্যার চলে আসছি আজকে উচ্চ মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় যে ইন্ডাস্ট্রি চ্যাপ্টার পড়ছিলাম তার দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আমরা ওয়েবারের থিওরি পড়েছিলাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো জায়গা আমরা পড়েছি। যারা প্রথম পার্টটি এখনও দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে প্রথম পার্টটি দেখে নাও, কারণ এই জায়গাগুলো থেকে আমি পড়ানোর সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, স্ক্রিনশট নিতে বলছি যে জায়গাগুলো থেকে পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলোকে কিন্তু আমি স্ক্রিনশট হিসেবে নিতে বলছি। তাই যারা পড়ছে অবশ্যই উপকৃত হবে। আর আজকে যারা আসছে নতুন অবশ্যই চ্যানেলটির পুরনো ভিডিওগুলো দেখো, সমস্ত ক্লাসের ভিডিও আছে, দেখতে থাকো। তো আজকে আমরা শিল্পের সেই অবস্থান সংক্রান্ত দ্বিতীয় যে তত্ত্বটা পড়ব সেটা হলো লসের থিওরি। লসের যে থিওরিটা, তার থিওরিটার নাম হলো বাজার এলাকা বা মুনাফা সর্বাধিকীকরণ থিওরি। ঠিক আছে, অগাস্ট লস যে থিওরি দিয়েছেন তার থিওরিটার ইংরেজি নাম হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। অর্থাৎ প্রফিটকে অর্থাৎ লাভকে কি ম্যাক্সিমাইজ করবে, অর্থাৎ সর্বোচ্চ করবে, লাভকে সর্বোচ্চ করার লক্ষ্যে যেখানে শিল্পটা গড়ে তোলা সব থেকে লাভজনক হবে তার উপর ভিত্তি করে যে থিওরিটা বা তত্ত্বটা দেওয়া সেটাই হচ্ছে কি মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্ব। তত্ত্বটা কার? অগাস্ট লসের। এই অগাস্ট লস হচ্ছেন একজন জার্মান অর্থনীতিবিদ, অগাস্ট লস। এখানে একটা আমি ছোট্ট ট্রিক বলছি এই থিওরিটা মনে রাখার জন্য। বিগত সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে বারবার প্রশ্ন এসেছে যে মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্বটি কার, বা এসেছে ন্যূনতম ব্যয় তত্ত্বটি কার। ঠিক আছে, এমসিকিউতে এসেছে, এসিকিউতে এসেছে। তো এগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে অগাস্ট লস বা ল্যাশ যেটা লেখা আছে নামটা মনে রাখবে। লস যে থিওরিটা দিয়েছে, লস বললে আমরা কি বুঝি? ক্ষতি, তাই না? লসের থিওরিটা হচ্ছে লাভ করার জন্য, লাভকে সর্বাধিক করার জন্য, সর্বাধিক লাভের জন্য যে থিওরিটা দিয়েছেন তিনি হলেন কে? অগাস্ট লস। যার নামে লস আছে সে লাভের জন্য থিওরি দিয়েছে। ঠিক আছে, আরেকটাই থিওরি আছে সেটা হচ্ছে ন্যূনতম ব্যয় তত্ত্ব। তাহলে ওই থিওরিটা কার থাকলো? ওই থিওরিটা থাকলো তাহলে আলফ্রেড ওয়েবারের, যেটা আমরা এর আগের দিন পড়েছিলাম। ঠিক আছে, তো এই অগাস্ট লস 1940 সালে শিল্পের অবস্থান সম্পর্কে তার যে জার্মান গ্রন্থ, এই জার্মান গ্রন্থটার নাম এখানে দেওয়া আছে, এটা সাধারণত আসে না। এই জার্মান গ্রন্থটা দেখো, এই জার্মান গ্রন্থটা এইটাতে জার্মানি ভাষায় তিনি তার থিওরিটাকে লিখেছিলেন। ঠিক আছে, যেই থিওরিটা পরবর্তীতে মুনাফা সর্বাধিকীকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি নামে 1954 সালে অধ্যাপক ওগলাম ইংরেজিতে অনুবাদ করলেন। এবং সেই সময় সালটা কত? 1954। এটা খুবই জনপ্রিয়তা লাভ করলো। ঠিক আছে, বুঝতে পারা গেল? তো এখানে যেরকম আমরা ওয়েবারের থিওরিতে পড়েছিলাম কতগুলো অনুমান তিনি দিয়েছিলেন বা শর্ত দিয়েছিলেন, ঠিক একই রকমভাবে লসের থিওরিতে অনেকগুলো অনুমান বা শর্ত তিনি দিয়েছিলেন, সেগুলো জানতে হবে। 1 নম্বর শর্ত কি দিয়েছিলেন তিনি? সর্বাধিক মুনাফার জন্য শিল্প অভিন্ন ও সমতল ভূমিরূপে গড়ে ওঠে যাতে পরিবহন ব্যবস্থা বাধা না পায়। ঠিক আছে, অবশ্যই সমতল ভূমিতে গড়ে উঠবে তিনি বলেছেন। অভিন্ন মানে ভূমিরূপগত বিভিন্নতা থাকবে না, অর্থাৎ মালভূমি বা পাহাড় এরকম থাকবে না, শুধুমাত্র সমতল ভূমিতে মালভূমি থাকলেও সেই জায়গাটা কি একই রকম হবে, সমতল হবে। 2 নম্বর, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সুষমভাবে বণ্টিত হবে। শিল্পের যে কাঁচামালগুলোর প্রয়োজন সেগুলো সুষম মানে সঠিকভাবে সমবণ্টিত থাকবে সমস্ত জায়গায়, এরকম না যে কম্পিটিশন থাকবে। শিল্প গড়ে ওঠার স্থানটিতে জনগণের চাহিদা, রুচি, যোগ্যতা এবং কারিগরি দক্ষতাও সমান থাকবে সব জায়গায়। ঠিক আছে, লেবাররা যে থাকবে তাদের যোগ্যতা, কারিগরি দক্ষতাও সমান থাকবে এবং সেখানে যে জনগণ আছে তাদের চাহিদা ও রুচিও একই রকম থাকবে। 2 নম্বর, অঞ্চলটিতে জনসংখ্যার ভৌগোলিক বন্টন সুষম হবে। সেখানে যে জনসংখ্যাগুলো থাকবে, লোকজন যে ছড়িয়ে ছিটে থাকবে তার বন্টনও কম বেশি থাকবে না, একটা ইকুয়াল জনসংখ্যার বন্টন দেখা যাবে। আর এলাকাটিতে বসবাসকারী জনগণের অর্থনৈতিক অবস্থা কি প্রায় একই রকম হবে, ধনী গরিব এরকম। ঠিক আছে, বিপিএল, বিলো পভার্টি লাইন এরকম থাকবে না, সবাই মোটামুটি একই রকম অর্থনৈতিক অবস্থা সম্পন্ন হবে। ঠিক আছে, 6 নম্বর এজাম্পশন বা অনুমান কি দিয়েছেন? সমগ্র অঞ্চলটি কৃষিকাজে স্বনির্ভর হয়। সেই জায়গাটি কৃষির দিক থেকে কি হবে? সম্পূর্ণ স্বনির্ভর হবে, অর্থাৎ
তারা স্ব-উৎপাদনশীল হবে। কৃষিজাত দ্রব্যের জন্য তারা অন্য কোনো দেশ বা অন্য কোনো জায়গার উপর নির্ভরশীল হবে না। 7 নম্বর কি, বাজারে শিল্পপণ্যের চাহিদা থাকবে। পণ্যটির উৎপাদন মূল্য যত কম হবে তার ভোগ এবং চাহিদাও তত বাড়তে থাকবে। তিনি বলেছেন বাজারে অবশ্যই চাহিদা থাকবে। তো চাহিদা থাকলে কি হবে, যেই জিনিসটার চাহিদা বেশি থাকবে সেই জিনিসটা কি মানুষ যত কম দামে পাবে সেই কম দামি জিনিসটার দিকে ঝুঁকে থাকবে, তাই না? যে প্রতিদিন প্রয়োজন, তাই না? তেল যেরকম, তো তেল প্রতিদিন রান্নার জন্য প্রয়োজন, তো তেলের দাম যেখানে কম হবে সেখানেই ছুটে যাবে। যেই পেট্রোল পাম্পে দাম কম হবে সেখানেই মানুষ তেল ভরতে চলে যাবে। ঠিক এরকমই বলেছে যে উৎপাদন মূল্য যত কম হবে তার ভোগ এবং চাহিদাও তত বেশি হবে। 8 নম্বর বলেছে বাজার পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক, অর্থাৎ বাজারের মধ্যে এমন না যে একটাই শিল্প থাকবে মার্কেটে, এরকম না, অনেকগুলো ইন্ডাস্ট্রি থাকবে, তাদের মধ্যে বিশাল কম্পিটিশন থাকবে, একচাটিয়া অবস্থা থাকবে না। ঠিক আছে, এলাকাটিতে সব দিক থেকে সর্বত্র পরিবহন ব্যয় সমান হবে এবং সেই জায়গাটিতে একটি নির্দিষ্ট স্থান থেকে চারিদিকে যাওয়ার জন্য যে পরিবহনের খরচ সেটাও সমান হবে। তিনি এই এজাম্পশনগুলো দিয়েছেন। এই থিওরিগুলো, তার থিওরিটা তখনই কার্যকর হবে যখন এই অনুমানগুলো সেখানে কার্যকরী থাকবে। এবার তার থিওরিতে মূল বক্তব্য তিনি কি বলতে চেয়েছেন। অগাস্ট ক্লাস তার থিওরিতে যে কথাটা বলতে চেয়েছেন, ঠিক আছে, সেটা কি আসলে দেখি আমরা। এক মিনিট একটু। তো অগাস্ট ক্লসের থিওরিটাতে যেটা বলা হয়েছে, শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে বাজারের এলাকা তথা শিল্প পণ্যের চাহিদা এবং তা থেকে যে লাভ সেটা সর্বোচ্চ হবে। অবশ্যই ভালো কথা বলেছেন যে একটা জায়গায় শিল্প গড়ে তুলবে একজন শিল্পপতি কিসের জন্য, যেখানে সেই প্রোডাক্টটার চাহিদা থাকবে এবং সেটা বিক্রি করে লাভ সবচেয়ে বেশি হবে, তখনই সেখানে শিল্প গড়ে উঠবে। যে শিল্পের পণ্য সরবরাহ মূল্য যত কম, অর্থাৎ যে পরিবহন ব্যয়, কাঁচামাল উন্নয়ন এবং উৎপন্ন দ্রব্য রপ্তানির জন্য যে পরিবহন ব্যয় সেটা যত কম হবে তার বাজার তত বড় হবে। অবশ্যই বড় হবে, কারণ রপ্তানি আমদানি তার যে প্রোডাকশন খরচ, পরিবহনের জন্য যে খরচটা হয় সেটা যদি কম হয় তাহলে সে কি বেশি জায়গায় প্রোডাক্ট কম দামে সেল করতে পারবে। অবশ্যই অনেক দূর পর্যন্ত তার প্রোডাক্টের ভ্যালু খুব কম থাকবে, তার জন্য পার্শ্ববর্তী মার্কেটে যে কম্পিটিশন হচ্ছে সেখানেও সে টিকে থাকবে, অর্থাৎ বাজারটা তার অনেক বড় হবে। প্রথমে শিল্পের বাজার বৃত্তাকার থাকে, যা পরে অন্যান্য শিল্পের সঙ্গে প্রতিযোগিতার ফলে ভাগাভাগি হয়ে কীরকম হয়, ষড়ভুজাকৃতি হয়, এই যে এরকম হয়ে যায়, মৌচাকের মতো, মৌমাছি চাকের মতো। ল্যাসের মতো 3টি পর্যায়ে বাজারের ক্ষেত্রমান এবং আকৃতির এই পরিবর্তন হয়, যেটা এখন আমি ছবি দিয়ে ধীরে ধীরে বোঝাবো। তো এখানে প্রথমটাতে দেখাচ্ছে, দেখো প্রত্যেকটা এই যে ক খ গ ঘ ম দেখছো, প্রত্যেকটাই হচ্ছে একটি এই যে বৃত্তাকার রেখাগুলো আছে, এই বৃত্তাকার রেখায় দেখানো হচ্ছে যে প্রত্যেকটাই হচ্ছে এক একটা শিল্পের এলাকা। এই এই জায়গাটাই দেখো, এর যে বৃত্তাকার এই যে সীমারেখাটা দেখছো, এই হলো শিল্পকেন্দ্র। এখান থেকে এর যে প্রোডাক্টটা বিক্রি হয় সেটা তার এই যে বৃত্তাকার যে বাউন্ডারিটা এতদূর পর্যন্ত। ঠিক আছে, কারণ কি এই বা এই যে শিল্প হচ্ছে কোথায়, এখানে আছে, এই জায়গাটায়, এই স্থানটাই শিল্পটা অবস্থান করছে এখানে। তো এখানে প্রোডাক্টের বা শিল্পজাত পণ্যের দামটা কী হবে, সবচেয়ে কম হবে, কারণ যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে পরিবহন ব্যয় একদম কম, জিরো। তো সেখানে চাহিদা তুঙ্গে বা চাহিদা সর্বোচ্চ, এই জন্য দেখো চাহিদা এখানে হাইয়েস্ট। এটা দেখাচ্ছে কি চাহিদা রেখা, এটা হচ্ছে চাহিদা, আর এটা হচ্ছে ডিস্টেন্স, এই যে এক্স ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর চাহিদা দেখাচ্ছে। তো শিল্প যেখানে আছে সেখানে দাম কম হওয়ার জন্য চাহিদা সর্বাধিক, এবং যত দূরত্ব বাড়ছে এবার কি পণ্যটার সঙ্গে সেই পরিবহনের চার্জটা অ্যাড করতে হবে, দামটা বেড়ে যাবে, সেই জন্য যত দূর যাবে পণ্যটা তত তার দাম বাড়তে থাকবে, এবং দাম বাড়তে বাড়তে একসময় অত্যাধিক দামের জন্য তার যে পণ্যটা সেটার চাহিদা বন্ধ হয়ে যাবে, সেই প্রোডাক্টটা আর বিক্রি হবে না, তার পরিবর্তে সেখানে একই প্রোডাক্ট কম দামে অন্য কোনো কোম্পানি দেবে, তখন তার কোম্পানির প্রোডাক্টটা সেখানে চলবে এবং সেখানে গিয়ে তার বাজার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, লিমিটেড হয়ে যাবে। সেই জন্য এখানে একটা এই যে শঙ্কু আকৃতির একটা কি তৈরি হয়, তাঁবুর মতো, অনেকটা সার্কাসের তাঁবুর মতো একটা চাহিদা রেখা তৈরি হয়। ঠিক আছে, চাহিদা রেখা এবং তার বাজার এলাকার একটা আমরা সুন্দর করে কি করতে পারি, একটা 3D ছবি কল্পনা করে নিতে পারি বা আঁকতে পারি। ঠিক আছে, তো
তো প্রথম পর্যায়ে তিনি এটাই বলেছেন যে প্রাথমিক অবস্থায় একটি মাত্র উৎপাদন কেন্দ্র থাকবে এবং সেখানে পণ্য বাজারে যোগান আসে, সেখান থেকে পণ্যটা বাজারে সাপ্লাই হয়। এবার শিল্প কেন্দ্র থেকে ন্যূনতম দূরত্বের জন্য এবং কম মূল্যের জন্য চাহিদা সর্বাধিক হয় শিল্প কেন্দ্রে, যেখানে প্রোডাকশন হচ্ছে, যেখানে শিল্প কেন্দ্রটা রয়েছে সেখানে চাহিদা সর্বাধিক হয়। তার কারণটা কি? কারণ ওখানে দামটা সবচেয়ে কম এবং সেখান থেকে যত দূরত্ব বাড়ে বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বাড়তে থাকে এবং শিল্প পণ্যের মূল্য ও চাহিদা দুটোই মূল্য বৃদ্ধি পায় এবং চাহিদা হ্রাস পায়। দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাহিদা হ্রাস পায়। তাও প্রথম পর্যায়ে এরকম বৃত্তাকার থাকবে এবং শিল্পকেন্দ্র যেখানে আছে সেখানে চাহিদা সর্বাধিক থাকবে এবং যত দূরত্ব বাড়বে পরিবহন ব্যয় বাড়ার জন্য চাহিদাও হ্রাস পেতে থাকবে এবং একসময় ওই যে বললাম চাহিদাটা কী হয়ে যাবে, ভূমির সঙ্গে মিশে যাবে এবং তার বাউন্ডারিটা শেষ হবে। তখন এই বৃত্তাকার রেখাটা এখানে তৈরি হবে, যেখানে তার মার্কেটটা শেষ হয়েছে। এই বৃত্তের বাইরে তার প্রোডাক্ট আর ওই শিল্পের প্রোডাক্ট আর বিক্রি হবে না। দ্বিতীয় পর্যায়ে কি হবে? প্রাথমিক শিল্প কেন্দ্রটির পক্ষে ন্যূনতম মূল্যে বাজারে সর্বত্র একই দামে পণ্য যোগান দেওয়া সম্ভব নয়। যেটা বললাম যে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সেই দামটা, পরিবহন ব্যয়টা অ্যাড হয়ে দাম বাড়বে। ফলে দ্বিতীয় অবস্থায় বাজার দখলের প্রতিযোগিতায় একাধিক শিল্প বাজার থেকে শিল্পের বাজার বৃত্তাকার থেকে কি হয়ে যাবে, ষড়ভুজাকার বাজারের উদ্ভবে হবে এবং সংস্থা গড়ে উঠবে। আদি উৎপাদক সংস্থাটির বাজার সংকুচিত হবে এবং প্রতিটি নতুন শিল্প সংস্থার নিজস্ব বাজারের সৃষ্টি হবে এবং পূর্ণ বৃত্তাকার বাজারগুলি একে অপরের সঙ্গে গায়ে মিশে গিয়ে প্রান্তভাগে সরলরেখী হতে থাকবে। অর্থাৎ এই যে যখন এই শিল্পটার প্রোডাক্ট শেষ, যেখানে বিক্রি শেষ হয়েছে, তখন পাশে আরেকটা শিল্প গড়ে উঠবে এবং একসময় এদের বাউন্ডারির মধ্যে এমন দূরত্ব থাকবে যে এদের বাউন্ডারির মধ্যে কি হবে, এক জায়গায় গিয়ে মিশে যাবে। সেক্ষেত্রে কি করবে, এও চেষ্টা করবে প্রোডাক্টটা এদিকে বিক্রি করার, এও চেষ্টা করবে এবং এদের যে বাউন্ডারিটা, বাজার এলাকাটা এরকম করে সরল রেখায়, বৃত্তাকার না থেকে তখন সরল রেখায় ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে? এবং এক্ষেত্রে অনেকগুলো যখন বাজার থাকবে তখন এই বৃত্তাকার বাজারগুলোই পার্শ্ববর্তী যে শিল্পকেন্দ্রগুলো আছে তাদের চাপে এই বৃত্তগুলো কি হয়ে যাবে, ষড়ভুজাকার হয়ে যাবে। কারণ এই মার্কেটটা এই শিল্পকেন্দ্রটাকে ঠেলবে এখানে সীমানায়, আবার পাশের শিল্পকেন্দ্রটা এদিকে যে গোল বাউন্ডারি রয়েছে তাকে ঠেলবে, আবার এদিকে ঠেলবে। এর ফলে কী হবে, চারিদিক থেকে এরকম করে প্রতিযোগিতার জন্য বৃত্তাকার বাজার এলাকাটা কি ষড়ভুজাকারে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে? এই যে অবশেষে সমগ্র বাজার অঞ্চল জুড়ে বিভিন্ন শিল্প সংস্থা এরকম করে গড়ে উঠবে এবং তাদের নিজস্ব বাজার এলাকার ক্ষেত্রফল পার্শ্ববর্তী সংস্থার বাজারের সঙ্গে ভাগ হয়ে গিয়ে বহু শিল্প উৎপাদক সমৃদ্ধ ছোট ছোট ষড়ভুজাকৃতি বাজারের সৃষ্টি হবে। বুঝতে পারলে? এটা হলো লসের যে মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্বের 3টা পর্যায় এবং এটাই তার থিওরিটার বা তত্ত্বটার মূল বক্তব্য, যে একটা শিল্পের বাজার কিভাবে পরিবর্তন হয় এবং চাহিদার সঙ্গে বাজারের যে পরিবর্তন সেটাকে তিনি দেখিয়েছেন। ঠিক আছে? তার থিওরির মাধ্যমে। এবার দেখো, বাজার এলাকা বা মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্বের সমালোচনা, এই অগাস্টাসের যে থিওরিটা তার কি সমালোচনা আছে, কি কি ভুল আছে থিওরিটাতে, আমরা কিভাবে সমালোচনা করতে পারি। 1 নম্বর সমালোচনা দেখো, অবাস্তব আদর্শ অবস্থা। লস একটু আগে যে অনুমানগুলো দিয়েছেন, যে শর্তগুলো দিয়েছেন, সেগুলো কি বলেছিল, আদর্শ প্রাকৃতিক অবস্থা থাকবে, আর্থসামাজিক অবস্থা থাকবে, যেখানে কি একই রকম নাকি ভূপ্রকৃতিতে থাকবে, সব জায়গায় একইভাবে নাকি কাঁচামালগুলো বণ্টিত থাকবে। বাস্তব ক্ষেত্রে এরকম অবস্থাগুলো পাওয়া সম্ভব নয়, কারণ ভূপ্রকৃতি একই রকম হবে না। নদী থাকতে পারে, পাহাড় পর্বত থাকতে পারে, মালভূমি থাকতে পারে, সমভূমি থাকতে পারে এবং একই ডিস্টেন্সে সব জায়গায় কাঁচামাল নাও পাওয়া যেতে পারে, তাই না? বাস্তবসম্মত কিন্তু নয় এই অবস্থাগুলো। কৃষি প্রধান অঞ্চলের প্রযোজ্য, তার এই যে তত্ত্বটি কৃষি নির্ভর যে অঞ্চলগুলো রয়েছে, যে দেশ রয়েছে, সেক্ষেত্রে প্রয়োগ করা যায়। সেক্ষেত্রে কৃষির প্রোডাকশন বা কৃষিজ পণ্যগুলো সব জায়গায়, যেমন একটা টি ফ্যাক্টরি যদি গড়ে তোলা হয়, তাহলে সেই টি ফ্যাক্টরির মধ্যেই ফ্যাক্টরিটা তৈরি করা হয়, যার জন্য চারিদিক থেকে তার যে কাঁচামাল সেটা আনতে অসুবিধা হয় না এবং পরিবহন ব্যয় চারিদিক থেকে সমান রকম হয়। তাই জন্য কৃষি প্রধান অঞ্চলে এটা প্রযোজ্য। কিন্তু যদি শ্রম শিল্প ক্ষেত্রে হয়, অর্থাৎ যেখানে যেমন লৌহ ইস্পাত শিল্প, এক্ষেত্রে কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। এক জায়গা থেকে লোহা, এক জায়গা থেকে কয়লা, এক জায়গা থেকে, ঠিক আছে, ডলোমাইট, চুনাপাথর, আলাদা আলাদা জায়গা থেকে আনতে হয় এবং সব ক্ষেত্রে এগুলো যে সমান ডিস্টেন্সে পাওয়া যাবে এরকম নয় এবং এলাকাটাও যে সমান হবে, একই রকম ভূমিরূপ হবে, সেটাও হয় না। সেক্ষেত্রে এই জটিল অবস্থা তৈরি হয় এবং এটা অপ্রাসঙ্গিক হয়ে যায় এই থিওরিটা। আর 3 নম্বর সমালোচনা কি করা যায়, কি সমস্যা আছে, কিছু নিয়ন্ত্রকের স্থান নেই। যেরকম
শিল্প স্থাপনে কারিগরি জ্ঞান, সরকারি সিদ্ধান্ত, কাঁচামালের মূল্য, মজুরির উপর আলোকপাত করা হয়নি, তাই না? একটা অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো নিয়ন্ত্রকে তিনি উপেক্ষা করে গেছেন। সেই নিয়ন্ত্রকগুলো কি কি? কারিগরি জ্ঞান, দক্ষতা, এটা কম বেশি হয়, এবং তার উপরে একটা জিনিসের উৎপাদনের কিন্তু প্রভাব বিস্তার করে, তার কোয়ালিটি, তার উৎপাদনের খরচও কিন্তু পরিবর্তিত হয়। সরকারি সিদ্ধান্ত, সরকার চাইলে একটা শিল্পকে গ্রোথ করতে পারে, আবার চাইলে সেই শিল্পটাকে আবার কি করতে পারে, সেই শিল্পটার বিস্তারে কিন্তু বাধা ডালতে পারে। তারপর কাঁচামালের মূল্য, তো কাঁচামালের দাম সবসময় একই থাকে না, আপ ডাউন করে, সেই জিনিসটাকে তিনি উপেক্ষা করেছেন। আর মজুরির উপর, মজুরির যে দাম সেটাকেও তিনি ধ্যান দেননি, ঠিক আছে। গুরুত্ব, তাহলে এই থিওরিটার কি গুরুত্ব আছে? এতগুলো যদি সমালোচনা হয় তাহলে এর ইম্পর্টেন্স কি, এটার অ্যাপ্লাই কোথায়? গুরুত্ব দেখো, চাহিদার ভূমিকা। ল্যাসি, এই যে অগাস্ট লসি সর্বপ্রথম কি শিল্পের অবস্থানের চাহিদা এবং বাজারের তাত্ত্বিক এবং ব্যবহারিক সম্পর্ক বিশ্লেষণ করলেন। একটা শিল্পের গড়ে তোলার পিছনে অবশ্যই চাহিদা এবং বাজারকে যে একজন শিল্পপতি নজরে রাখবে, সেটাকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলেন কিন্তু অগাস্ট লসি প্রথম। এবং অবশ্যই এই দিক থেকে এই থিওরিটার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। প্রতিযোগিতার গুরুত্ব, এবার শিল্প সংস্থাগুলির মধ্যে যে প্রতিযোগিতা, পারস্পরিক যে প্রতিযোগিতা, সেটা কিন্তু সর্বপ্রথম বাস্তবসম্মতভাবে মানে প্রতিস্থাপিত করলেন বা স্থাপিত করলেন কে? অগাস্ট লস। এর আগে কিন্তু এই যে শিল্প সংস্থাগুলির মধ্যে যে প্রতিযোগিতা, সেটা কেউ বলেনি। শিল্পোদ্যোগীদের ধারণার ইঙ্গিত, ল্যাসের যে তত্ত্ব, সেখানে শিল্প সংগঠকদের শিল্পের অবস্থান সম্পর্কিত যে ধ্যান ধারণা, তার প্রতি আলোকপাত করা হয়েছে। অর্থাৎ একজন শিল্পপতি একটা শিল্পকেন্দ্র গড়ে তোলার জন্য যে বিষয়গুলিকে চিন্তাভাবনা করবেন, সেই বিষয়গুলিকে অগাস্ট লস সুন্দরভাবে তার থিওরিতে তুলে ধরেছেন। যে ক্ষেত্রে অনেক অর্থনীতিবিদ বা শিল্পের যে অবস্থান সংক্রান্ত যে থিওরিগুলো রয়েছে, সেখানে এই যে চাহিদা এবং বাজার জিনিসটাকে উপেক্ষা করা হয়েছে। যেখানে লস কিন্তু চাহিদা এবং বাজারটাকে, যে একজন শিল্পপতির মূল লক্ষ্য থাকে যে বাজার এবং চাহিদাটাই মেইন, সেটাকে তিনি কিন্তু সুন্দরভাবে তার থিওরির মাধ্যমে উত্থাপন করেছেন, তুলে ধরেছেন, তাই তো? এটাই হচ্ছে তার থিওরির গুরুত্ব। তো অগাস্ট লসের থিওরিটা এতটুকুই। এই থিওরিটাতে যদি তোমার প্রশ্ন আসে 5 নম্বরে, যে শিল্পের অবস্থান সংক্রান্ত অগাস্ট লসের তত্ত্বটি আলোচনা করো, বা প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্বটির আলোচনা করো বা বর্ণনা দাও, তাহলে কি এইটুকুই লিখতে হবে যতটুকু আমি পড়ালাম, ঠিক আছে। প্রথমেই দিতে হবে তোমাদের এই যে অগাস্ট লস তার থিওরিটি কত সালে প্রকাশ করেছেন, তিনি কি কি অনুমান দিয়েছিলেন, যেগুলো আমি বললাম তোমাদের, সেই অনুমানগুলোর পরে দিতে হবে যে তার মূল বক্তব্যটা কী ছিল, তার সঙ্গে এই ছবিগুলো দিতে হবে সিম্পল করে, খুব সাধারণ, আঁকা কঠিন কোনো ছবি নয়। মূল বক্তব্যটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে ভাগ করে এভাবে তুলে ধরতে হবে। এবং সর্বশেষে দেখো, এগুলো লিখলে অনেক ছোটোই হবে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এটাই তোমাদের নোটস তৈরি হয়ে যাবে একটা 5 নম্বরের জন্য। এবং এখান থেকে তার যে থিওরি, যে সমালোচনা, 3টে সমালোচনা আর 3টে গুরুত্ব দিলে একদম 5-এ 5 পেয়ে যাবে। তো এখান থেকে যদি আলাদা করে আসে তার থিওরিটা সমালোচনা বা গুরুত্ব, সেগুলো দিতে পারবে। অনুমান যদি আসে তো শুধু অনুমানগুলো লিখতে হবে প্রথমে। আর তো প্রশ্ন বলেই দিলাম, শর্ট প্রশ্ন বারবার পরীক্ষায় এসছে যে কোনটা থিওরি কার, তো অবশ্যই মনে রাখার ট্রিকটাও বলে দিলাম। লস দিয়েছে কি? মুনাফার থিওরি, ঠিক আছে। আর এটাও মনে রাখতে হবে চাহিদার কথা কে বলেছেন, তাহলে উত্তরটা হবে কি, যে অগাস্ট লস কিন্তু চাহিদার এবং বাজারের যে আয়তন তার উপর যে থিওরিটা দিয়েছেন তিনি হলেন অগাস্ট লস, ঠিক আছে। তো অগাস্ট লসের থিওরিটা এখানে শেষ হলো। এরপরে তোমাদের শিল্প চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসবে, যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তো আজকের যে অগাস্ট লসের যে শিল্প স্থাপন সংক্রান্ত যে মুনাফার সর্বাধিকীকরণ তত্ত্ব, সেটা এখানেই শেষ হচ্ছে। আর এরপরে নেক্সটে আরও ইন্টারেস্টিং পার্ট এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি শিল্প থেকে তুলে ধরবো। অবশ্যই ক্লাসগুলিকে শেয়ার করো এবং ভালো নাম্বার পেতে এখনই সিরিয়াস হয়ে যাও, সিরিয়াসলি পড়াশুনো করো। আমি যা যা বলছি সেভাবে পড়ো, অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে। ভূগোলে 90+ মার্কস তোমরা তুলে আনতেই পারবে, কারণ 30 মার্কস তোমরা পেয়ে আছো। ভূগোল নেওয়ার এটাই সুবিধা যে 30 মার্কসের যে আমাদের প্র্যাকটিকাম হয়, সেই প্র্যাকটিক্যালে কিন্তু সবাই 30 মার্কস পেয়েই যায়। আর 70 মার্কসের মধ্যে থিওরি পরীক্ষা দিতে হয় 3 ঘন্টায়। সেই 3 ঘন্টায় নিজের বুদ্ধি এবং যে বোঝা, সেই বোঝার পরে
সমস্ত কিছু দিয়ে যখন তুমি পরীক্ষাটা দিবে, পড়বে এবং বুঝবে, যখন পরীক্ষাটা দিবে তখন তোমার সমস্ত প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে এবং অবশ্যই 90+ স্কোর করবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, ক্লাসগুলোকে নিয়মিত দেখো, নোট ডাউন করো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।